হ্যালো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব কিছু ইনঅর্গানিক কম্পাউন্ড নিয়ে, তাদের প্রপার্টিস, সলিবিলিটি, মোর আয়নিক ক্যারেক্টার, মোর কোভ্যালেন্ট ক্যারেক্টার, মেল্টিং পয়েন্ট, এই সমস্ত নিয়ে আলোচনা করব। বা তাপীয় স্থায়িত্ব রয়েছে, জলের দাব্রতা রয়েছে, এইগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম যে কোশ্চেনটা দেওয়া হয়েছে, সোডিয়াম সালফেট, বেরিলিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, বেরিয়াম সালফেট, সলিবিলিটি অর্ডার। তো এখানে সলিবিলিটি অর্ডার বের করতে হবে। তো হুইচ আয়নিক কম্পাউন্ড ইজ মোর সলিবল ইন ওয়াটার, সেটা জানবো কী করে? না, যে কোনো আয়নিক কম্পাউন্ড যখন জলে সলিবল হবে তখন তার ল্যাটিস এনার্জি কম হতে হবে, অর্থাৎ সলভেশন এনার্জি বেশি হবে, ল্যাটিস এনার্জি কম হবে। তো এখানে আমরা দেখব যে অনেকে ফ্যাজান্স রুল ফলো করে, কিন্তু ফ্যাজান্স রুল এখানে ফলো হবে না। অর্থাৎ যখন এস ব্লক ক্যাটন থাকবে, এস ব্লকের ক্যাটনের সঙ্গে সেম অ্যানন রয়েছে, একই অ্যানন রয়েছে, সেম অ্যান আয়ন রয়েছে, তখন আমরা ফ্যাজান্স রুল ফলো করব না। কেমন? ফ্যাজান্স রুল ফলো করব না, তখন শুধুমাত্র আমরা দেখব ল্যাটিস এনার্জি, মোর ল্যাটিস এনার্জি, ওয়াটার সলিবল কম, অর্থাৎ ওয়াটার ইনসলিবিলিটি বেশি হবে। এবং দেখব ল্যাটিস এনার্জি কখন বেশি হবে, ল্যাটিস এনার্জি কখন বেশি হবে? ল্যাটিস এনার্জি তখনই বেশি হবে লার্জ ক্যাটান এর ক্ষেত্রে বেশি হবে, আর লার্জ অ্যানায়ন এর ক্ষেত্রে বেশি হবে। অথবা স্মল ক্যাটান অ্যান্ড স্মল অ্যানায়ন, এদের ক্ষেত্রে ল্যাটিস এনার্জি বেশি হবে। লার্জ ক্যাটনের সঙ্গে লার্জ অ্যানন ল্যাটিস এনার্জি বেশি হবে, স্মল ক্যাটনের সঙ্গে স্মল অ্যানন ল্যাটিস এনার্জি বেশি হবে। আর এস ব্লক ক্যাটনের সঙ্গে সেম অ্যানন যদি থাকে, একই অ্যানন রয়েছে, তখন আমরা ফ্যাজান্স রুল ফলো করব না। তাহলে এখানে দেখো প্রত্যেকটা অ্যানন কিন্তু একই আছে, সালফেট সালফেট সালফেট। তাহলে এখানে আমাদের জানতে হবে ল্যাটিস এনার্জি কোথায় বেশি। দেখো ল্যাটিস এনার্জি কোথায় বেশি হবে, বেরিলিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, বেরিয়াম সালফেট, এখানে প্রত্যেকটা 2 একক পজিটিভ চার্জ, আর সালফেটে 2 মাইনাস নেগেটিভ চার্জ। তাহলে এই তিনটে সল্টে ল্যাটিস এনার্জি বেশি হবে সোডিয়াম সালফেটের তুলনায়। আবার দেখব যে যেহেতু সালফেটের সাইজটা বড়, তাহলে বেরিয়াম 2+ বেশি করে স্টেবিলাইজ করবে, অর্থাৎ বেরিয়াম সালফেটের সঙ্গে বেশি ল্যাটিস এনার্জি হবে। তাহলে এই তিনটে ল্যাটিস এনার্জি বেশি সবচেয়ে। তাহলে আমরা ল্যাটিস এনার্জি যদি অর্ডার টানি, তখন দেখব যে বেরিয়াম সালফেটের ল্যাটিস এনার্জি বেশি, তারপরে ম্যাগনেসিয়াম সালফেট, তারপরে আসবে বেরিলিয়াম সালফেট, একদম লাস্টে আসবে সোডিয়াম সালফেট। এইটা আমরা ল্যাটিস এনার্জি দেখলাম, ল্যাটিস এনার্জি এইরকম অর্ডার আসবে। কেন সোডিয়াম সালফেট লো এসলো? কারণ দেখো এই তিনটি ইনঅর্গানিক সল্টের তুলনায় সোডিয়ামে +1 চার্জ আর সালফেট 2-। তাহলে এখানে চার্জের গুণফলটা কম, যখনই চার্জের গুণফল কম হবে ল্যাটিস এনার্জি কমে যায়। তাহলে সোডিয়াম সালফেট সবচেয়ে লোয়েস্ট ল্যাটিস এনার্জি, আর লোয়েস্ট ল্যাটিস এনার্জি মানে সবচেয়ে বেশি সলিবল। তাহলে সলিবিলিটি আসবে, বিলিটি আসবে সোডিয়াম সালফেট, তারপরে বেরিলিয়াম সালফেট, তারপরে আসবে ম্যাগনেসিয়াম সালফেট, তারপর আসবে বেরিয়াম সালফেট। অর্থাৎ লো ল্যাটিস এনার্জি, হাই সলিবিলিটি। তো অর্ডারটা আসবে এইরকম। তাহলে এইটা হবে এখানে সঠিক অর্ডার। তারপরে দেখো এখানে বলেছে কম দাব্রতা, এদের মধ্যে কম দাব্রতা কোথায়? তো কম দাব্রতা বলতে বোঝায় যে হাই ল্যাটিস এনার্জি। তাহলে হাই ল্যাটিস এনার্জি কী করে বুঝবো আমরা? দেখো হাই ল্যাটিস এনার্জি এখানে বেরিয়াম 2+ Cl-। তাহলে চার্জের গুণফল দেখো 2-এর সঙ্গে 1 গুণ করলে 2 হবে। এখানে বেরিয়াম 2+ নাইট্রেট -1 করে হয়,
তাহলে এখানে 2 এর সঙ্গে অ্যাড গুণ করলে 2 হবে। ম্যাগনেসিয়াম 2 প্লাস সালফেট 2 মাইনাস, তাহলে এদের সঙ্গে গুণ করলে 4 হবে। বেরিয়াম 2 প্লাস সালফেট 2 মাইনাস, এদের সঙ্গে গুণ করলে 4 হবে। তাহলে বোঝা যাচ্ছে এই দুটো সল্টের ল্যাটিস এনার্জি বেশি এই দুটো সল্টের তুলনায়। এবার যেহেতু অ্যাননটা সালফেট রয়েছে অর্থাৎ লার্জ সাইজ অ্যানন, তাহলে লার্জ সাইজ ক্যাটনকে বেশি করে স্টেবিলাইজ করবে। তো ম্যাগনেসিয়ামের তুলনায় বেরিয়াম 2 প্লাস বেশি করে স্টেবল, তাহলে এখানে ল্যাটিস এনার্জি সবচেয়ে বেশি। ল্যাটিস এনার্জি সবচেয়ে বেশি হওয়ার জন্য দাব্রতা কম হবে বেরিয়াম সালফেট। নাম্বার 3, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং বেরিলিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি বেশি আয়নিক ক্যারেক্টার, আয়নিক চরিত্র কোনটা বেশি? এবার এখানে দেখো, এখানে সিএল রয়েছে, বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম আছে। তো আমরা আয়নিক চরিত্র বেশি দেব কোনটায়? বেশি হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, কারণ দেখো সিএল এর সাইজটা লার্জ, যত বেশি ল্যাটিস এনার্জি ততই বেশি কিন্তু আয়নিক চরিত্র পাওয়া যাবে। তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড বেশি কিন্তু আয়নিক চরিত্র, বা ফ্যাজান্স রুল এখানে ফলো করতে পারো যে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম মধ্যে বেরিলিয়াম যেহেতু বেশি করে ইলেকট্রন ডেন্সিটি এনে নেবে, কারণ বেরিলিয়ামের সাইজটা ছোট, তাহলে বেশি করে টানলে এদের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। কোভ্যালেন্ট মানে সমচরিত্র বাড়বে, সমচরিত্র বাড়লে আয়নিক চরিত্র কমে যাবে, তাহলে বেসিক আয়নিক চরিত্র হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এখানে হচ্ছে কম আয়নিক চরিত্র, তার মানে কম আয়নিক চরিত্র মানে হচ্ছে বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার। তো আমরা কী করে বুঝবো? দেখো, এখানে রুবিডিয়াম, লিথিয়াম আছে আর বেরিলিয়াম আছে, তো একমাত্র বেরিলিয়ামই 2 প্লাস চার্জ আর সিএল মাইনাস 1, লিথিয়াম প্লাস 1 সিএল মাইনাস 1, রুবিডিয়াম প্লাস 1 সিএল মাইনাস 1 চার্জ। তাহলে বেরিলিয়াম 2 প্লাস কী করবে, যেহেতু বেশি চার্জ রয়েছে তাহলে ইলেকট্রন ক্লাউডকে বেশি করে টানবে, অর্থাৎ সিএল এর যে ইলেকট্রন ক্লাউড আছে সেটা বেশি করে টানবে। বেশি করে টানলে বেরিয়াম 2 প্লাসের সঙ্গে বেশি করে কোভ্যালেন্ট বন্ড তৈরি হবে, তার মানে আয়নিক ক্যারেক্টার কমে যাবে। তাহলে কম আয়নিক ক্যারেক্টার হচ্ছে BeCl2। এরপর রয়েছে মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট রয়েছে, তাহলে যাদের ল্যাটিস এনার্জি বেশি তাদের মেল্টিং পয়েন্ট বেশি হবে, ল্যাটিস এনার্জি বেশি তাদের মেল্টিং পয়েন্ট বেশি হবে। তো আমরা দেখব যে ম্যাগনেসিয়াম 2 প্লাস অক্সাইড 2 মাইনাস, বেরিয়াম 2 প্লাস অক্সাইড 2 মাইনাস, আর এখানে সোডিয়াম প্লাস সিএল মাইনাস, পটাশিয়াম প্লাস মাইনাস। তাহলে এখানে চার্জের গুণফল 2 ইন্টু 2 করলে 4 হবে, 2 ইন্টু 2 করলে 4 হবে। তাহলে এই দুটি লবণের ক্ষেত্রে ল্যাটিস এনার্জি বেশি এই দুটি লবণের তুলনায়। তারপর এই দুটি লবণের মধ্যে কোনটা ল্যাটিস এনার্জি বেশি হবে? অক্সাইড সাইজ ছোট, তাই না? দেখো অক্সাইড O2 মাইনাসের সাইজ ছোট, সাইজ ছোট হলে স্মল ক্যাটনকে বেশি করে স্টেবিলাইজ করবে। তাহলে এখানে ম্যাগনেসিয়াম হচ্ছে স্মল, তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড হবে বেশি ল্যাটিস এনার্জি বেরিয়াম অক্সাইড তুলনায়। এরপরে দেখো সোডিয়াম আর কেসিল আছে, তাহলে সোডিয়াম আর কেসিলের মধ্যে কোনটা বেশি হবে? সোডিয়াম আর কেসিলের মধ্যে বেশি ল্যাটিস এনার্জি আসবে। দেখো দুটোই চার্জের গুণফল একই হয়ে যাচ্ছে, যেহেতু সিএল এর সাইজটা লার্জ তাহলে পটাশিয়ামকে বেশি করে স্টেবিলাইজ করবে, তাহলে পটাশিয়াম ক্লোরাইড আসবে, তারপরে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, রাইট? ল্যাটিস এনার্জির ক্ষেত্রে দেখব চার্জের পার্থক্য রয়েছে আর সাইজের পার্থক্য। স্মল ক্যাটন স্মল অ্যাননকে স্টেবিলাইজ করবে, লার্জ ক্যাটন লার্জ অ্যাননকে স্টেবিলাইজ করবে। তাহলে এখানে যেহেতু সিএল মাইনাসের সাইজটা লার্জ তাহলে পটাশিয়ামকে বেশি করে স্টেবিলাইজ করবে, তাহলে ল্যাটিস এনার্জি এরকম হবে। ল্যাটিস এনার্জি হলে মেল্টিং পয়েন্টের অর্ডারও এরকম হবে, যত বেশি ল্যাটিস এনার্জি বেশি মেল্টিং পয়েন্ট বেশি। নাম্বার 6 দেখো, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সিলভার ক্লোরাইড এবং সিজিয়াম ক্লোরাইড সবচেয়ে বেশি সমযোজী চরিত্র। এখানে সবচেয়ে সমযোজী চরিত্র হবে সিলভার ক্লোরাইড। কেন না? সিলভার দেখো কোপার সিলভার গোল্ড, কেমন? তো সিলভারের ক্ষেত্রে আমরা যখন সিলভার প্লাস বলছি, তো সিলভারের ক্ষেত্রে আমরা দেখব যে 4d10 ইলেকট্রনিক কনফিগারেশন রয়েছে। তো যেহেতু 4d রয়েছে অর্থাৎ ডি উপকে ইলেকট্রন থাকে, ডি উপকে ইলেকট্রন থাকলে আবরণী ক্ষমতা কম হয়, নিউক্লিয়াসে আকর্ষণ বল বৃদ্ধি পায়। আর নিউক্লিয়াসের আকর্ষণ বল যখন বৃদ্ধি পাবে তখন সিএল মাইনাসের নেগেটিভ চার্জকে বেশি করে টানবে Ag প্লাস।
যত বেশি করে টানবে তখন এজি প্লাস আর সিএল1 মধ্যে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাবে, আর এর ফলে এজি প্লাস এবং সিএল1 মধ্যে একটা সমযোজী বন্ধন সৃষ্টি হবে। তাহলে দেখো এই বাকি যেগুলো আছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সিজিয়াম, এরা কিন্তু ডি ব্লকের কোনো এলিমেন্ট নয়, এস ব্লক এলিমেন্ট। তাহলে এখানে সিলভারটা এখানে হবে রাইট আনসার। তারপরে 7, PbCl2, ক্যালসিয়াম ক্লোরাইড, স্ট্রনশিয়াম ক্লোরাইড, বেরিয়াম ক্লোরাইড, সবচেয়ে সমযোজী চরিত্র কোনটা হবে? দেখো এখানে লেড পিবি রয়েছে। পিবি ক্ষেত্রে আমরা দেখব যে পিবি হচ্ছে সবচেয়ে বেশি সমযোজী চরিত্র। কেন না, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। দেখো কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, পিবি কথা বলা হচ্ছে। এর Pb2+ বলা হয়েছে, তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন আমরা দেখব যে 4a14 ইলেকট্রন রয়েছে, 5d10 অ্যান্ড 6s2 এরকম রয়েছে। তাহলে 4a14 ইলেকট্রন রয়েছে এবং 5d10, অর্থাৎ এফ উপকক্ষে ইলেকট্রন রয়েছে এবং ডি উপকক্ষে 10 ইলেকট্রন রয়েছে। তো এফ আর ডি উপকক্ষ আবরণ ক্ষমতা খুব কম হয়, অর্থাৎ নিউক্লিয়াসের চার্জকে বেশি করে আবরণ করতে পারে না। যখনই নিউক্লিয়াস চার্জকে বেশি করে আবরণ করতে পারছে না, তখন লেড 2+ কী করবে, সিএল মাইনাসে ইলেকট্রন ঘনত্বকে বেশি করে টানবে। টানলে তাদের মধ্যে একটা কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি দেখাবে, বেশি টানলে তাদের মধ্যে একটা কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি দেখাবে। তাহলে এখানে রাইট আনসার হবে PbCl2। এবার দেখো তাপীয় স্থায়িত্বের ক্রম, PbF4, PbCl4, PbBr4, PbI4। এখানে দেখো ক্যাটনটা একই, কিন্তু অ্যাননটা ডিফার করে যাচ্ছে। যখনই অ্যানন ডিফার করবে তখনই আমরা ফ্যাজান্স রুলটা বেশি করে অ্যাপ্লাই করব। যখনই আমাদের অ্যাননটা ডিফার করবে তখন আমরা ফ্যাজান্স রুলটা বেশি করে অ্যাপ্লাই করব। তাহলে দেখো এখানে ফ্লোরাইড আছে, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। তাহলে লেড কি করবে, Pb2+ I- ইলেকট্রন ডেন্সিটিকে বেশি করে টানবে, কারণ সাইজ বড়। যত সাইজ বড় হবে এর ইলেকট্রন ক্লাউড নিউক্লিয়াস ধরে রাখতে পারে না। এর ফলে কী হয়, লেড 2+ বেশি করে ইলেকট্রনকে টানলে এদের মধ্যে সমযোজী বন্ধন বেশি হবে। তাহলে সমযোজী বন্ধন বেশি হবে PbI4, তারপরে PbBr4, PbCl4, PbF4। PbF4 এর মধ্যে আয়নিক ক্যারেক্টার দেখাবে, বেশি আয়নিক ক্যারেক্টার। যত বেশি আয়নিক ক্যারেক্টার তত বেশি স্থায়িত্ব বেশি। তাহলে PbF4 এর স্থায়িত্ব বেশি হবে, PbCl4, তারপরে আসবে PbBr4, তারপরে আসবে PbI4। এইরকম অর্ডার আসবে তাদের তাপীয় স্থায়িত্ব। পরটা দেখো আবার অ্যাননের পার্থক্য রয়েছে। তাহলে ল্যাটিস এনার্জির তুলনা আমরা ফ্যাজান্স রুল ফলো করব, যেখানে কোভ্যালেন্ট ক্যারেক্টার কোথায় বেশি হয়। দেখো যেহেতু I- যেহেতু রয়েছে, পটাশিয়াম বেশি করে I- ইলেকট্রন ঘনত্বকে টানলে কে আয়ের মধ্যে আমরা দেখব সমযোজী চরিত্র বেশি। যত সমচরিত্র বেশি হবে ততই কিন্তু আমরা দেখব যে তাদের গলনাঙ্ক কমে যায় বা মেল্টিং পয়েন্ট কমে যায়। তাহলে মেল্টিং পয়েন্টের সঠিক উত্তর হবে পটাশিয়াম ফ্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ব্রোমাইড অ্যান্ড লাস্ট পটাশিয়াম আয়োডাইড। এখানে দেখো এখানে এস ব্লক 11 আছে, কিন্তু অ্যানাউনটা ফিক্সড। প্রবলেমটা রয়েছে বেরিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, স্ট্রনশিয়াম এবং বেরিয়াম সালফেট। এখানে দেখো অ্যাননটা ফিক্সড রয়েছে আর ক্যাটনগুলো ডিফার করছে, ক্যাটনগুলো এস ব্লক ক্যাটন। তাহলে এই ধরনের ক্ষেত্রে অ্যাননটা ফিক্সড, এস ব্লক ক্যাটন, এদের ক্ষেত্রে ল্যাটিস এনার্জি তুলনা করব, ফ্যাজান্স রুল ফেলবো না। তাহলে যেহেতু অ্যাননটা লার্জ সাইজ, তাহলে এখানে ক্যাটনটা রয়েছে লার্জ সাইজ বেরিয়াম। তাহলে এইটা বেশি স্টেবল। যত স্টেবল ল্যাটিস এনার্জি ততই কিন্তু তাদের তাপীয় স্থায়িত্ব বেশি হবে। তাহলে তাপীয় স্থায়িত্ব বেশি হবে এইটা, তারপরে স্ট্রনশিয়াম, তারপরে ক্যালসিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে বেরিলিয়াম। জলের দাব্রতা, এখানে দেখো অ্যাননটা ফিক্সড কিন্তু ক্যাটনটা ডিফার করছে, আর ক্যাটনটা এস ব্লক। আর যেহেতু অক্সিজেন রয়েছে অ্যাননে, অর্থাৎ স্মল সাইজ অ্যানন রয়েছে, তাহলে স্মল সাইজ ক্যাটনকে স্টেবিলাইজ করবে। তো এখানে স্মল সাইজ ক্যাটন হচ্ছে লিথিয়াম। তা লিথিয়াম বেশি স্টেবল, তাহলে যত বেশি ল্যাটিস এনার্জি লিথিয়ামের ক্ষেত্রে হয়েছে, তাহলে এখানে জলের দাব্রতা কমে যাবে।
জলের দ্রবতা বেশি হবে সিজিয়াম, সিজিয়াম হবে, তারপরে রুবিডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে লিথিয়াম। এবার দেখো এখানে ক্ষেত্রে কার্বনেট, কার্বনেট কি আছে না লার্জ সাইজ, তাহলে কার্বনেট একে হচ্ছে সেম অ্যানন রয়েছে কিন্তু ক্যাটনগুলো ডিফারেন্ট এবং এস ব্লকে। আমরা ফ্যাশনস রুল ফেলবো না, সুন্দর ল্যাটিস এনার্জি দিয়ে আমরা বলে দেবো যে জলের দ্রবতা কী হবে। যেহেতু কার্বনেট লার্জ সাইজ আছে তাহলে লার্জ সাইজ ক্যাটনকে স্ট্রেস করবে, তার মানে পটাশিয়াম বেশি স্টেবল। পটাশিয়াম যদি বেশি স্টেবল হয় পটাশিয়াম লো সলিবিলিটি, বেশি সলিবল হবে লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম। একই ঘটনা এখানে দেখা যাচ্ছে যে কার্বনেট একই রয়েছে কিন্তু এস ব্লকে ক্যাটন রয়েছে, তাহলে ফ্যাশনস রুল ফেলবো না। ল্যাটিস এনার্জি বেশি হবে বেরিয়াম কার্বনেট, তার মানে সলিবল বেশি হবে ক্যালসিয়াম কার্বনেট, স্ট্রনশিয়াম কার্বনেট, বেরিয়াম কার্বনেট। বেশি সমযোজী চরিত্র, বেশি সমযোজী চরিত্র হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড আর ক্যাডমিয়াম। যেহেতু ক্যাডমিয়াম ডি ব্লক এলিমেন্ট তার ক্ষেত্রে বেশি করে অ্যাট্রাকশন ফোর্স থাকবে, তাহলে সমযোজী চরিত্র বেশি হবে। এবার দেখো PbI4, CuI2, Fe(I3) এইগুলি কোনো অস্তিত্ব নেই, তার কারণ আমরা শুনতে পারি যে এখানে ফ্যাশনস রুল ফলো করতে পারি। দেখো PbI4 যদি হয় এখানে 4+ এবং I-, তাহলে এখানে I- থাকার জন্য সবচেয়ে বেশি হাই সাইজ বা অ্যাননের সাইজ বেশি, তো এই অ্যানন সাইজ বেশি হওয়ার জন্য নেগেটিভ চার্জ কী করে না Pb+4 টানলে কী হবে এর চার্জটা কমতে থাকবে, কমে Pb2+ তৈরি হবে। তাহলে আমরা দেখলাম কি PbI4 গঠিত হচ্ছে Pbi2 প্লাস আয়োডিন, কারণ যখনই চার্জ কমে যাচ্ছে তখন Pbi2 এবং আয়োডিন উৎপন্ন করবে। এক নম্বরে Cu2+ রয়েছে I-, তাহলে এখান থেকে চার্জ টানবে, টেনে কোপার 1+ তৈরি হবে। তাহলে কোপার যদি 1+ তৈরি হয় তাহলে CuI2 থেকে উৎপন্ন হবে Cui প্লাস I2। একই রকমভাবে Fe(I3), তাহলে আয়রন 3+, I- রয়েছে, I- থেকে ইলেকট্রন টানলে আয়রনের চার্জ হয়ে যাবে আয়রন 2+, তাহলে বলতে পারছি যে Fe(I3) থেকে সহজে ভেঙে গিয়ে Fe(I2 প্লাস I2) উৎপন্ন করবে। তাহলে এখানে হাইয়েস্ট পোলারাইজিং পাওয়ার থাকার জন্য I- থেকে ইলেকট্রন এসে টানছে, টানার ফলে এদের চার্জটা কিছুটা কমে যাচ্ছে, অর্থাৎ লোয়ার অক্সিডেশন স্টেট চলে আসছে, আর লোয়ার অক্সিজেন স্টেটে ওই I- কে স্টেবিলাইজ করছে। হায়ার অক্সিজেন স্টেটে আয়োডাইড কখনোই থাকতে পারবে না, লোয়ার অক্সিজেন স্টেটে আয়োডাইড থাকতে পারবে, স্টেবল করবে।